হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। অনেকেই আমি আগের দিন যেহেতু দ্বাদশ শ্রেণীর টেক্সট সাহিত্য চর্চা ছোটো গল্প থেকে আমি 35 নাম্বারের একটা মক টেস্ট নিয়েছিলাম। তো সেখানে মোটামুটি ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে, তারপর হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ আর মৎস্য দেবীর ভাত। এখান থেকে 35টা আমি এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। তো আজকে অনেকেই অনুরোধ করেছিলেন যে আপনি তো ছোটো গল্প থেকে ভিডিও বানালেন, তাহলে কবিতা থেকে ভিডিও বানান। এবার কবিতা থেকে আমার ভিডিও অলরেডি প্রশ্ন অলরেডি বানানোই ছিল। দেখলাম যে 202টা হচ্ছে বানানো ছিল, বিচ্ছিন্ন ছিল, সেগুলোকে একত্রিত করে আনলাম। মোট দ্বাদশ শ্রেণীর টেক্সট সাহিত্য চর্চার মোট কবিতা হচ্ছে 5টি আছে। সেই 5টি কবিতা থেকে আমি আজকে 202টি বাছাইকৃত কমনযোগ্য অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে হাজির হলাম। এমসিকিউ নয়, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, পাশেই অ্যান্সার আছে বা নিচে অ্যান্সার আছে, ঠিক আছে। কমন শীর্ষে এসএলএসটি এবং এমএসসি। আর কিন্তু এখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন কমন আসবে, একদম গ্যারেন্টি। আগের দিন ছোটো গল্প দিয়েছি, সেখান থেকে তো 35টা প্রশ্ন দিয়েছি, জানি না হয়তো একটা কমন আসতে পারে, কিন্তু আজকে যেটা দিলাম এখান থেকে কিন্তু একটা থেকে দুটো কমন আসবেই, একদম গ্যারেন্টি। ওকে, আশা করি এর বাইরে আর পড়তে হবে না। দেখুন, যারা আমাদের কিন্তু এরপর ইন্টারভিউ ক্লাস শুরু হবে, 1.5 মাসের কোর্স ইন্টারভিউ, যারা মোটামুটি জেনারেল 54 থেকে 55 পেয়েছেন বা যারা 54 পেয়েছেন কম করে, তারা কিন্তু ক্লাসটা শুরু করে দিন, ঠিক আছে। যারা মোটামুটি 54 পেয়েছেন জেনারেল, 54 থেকে 55 বা 54 পেয়েছেন, হ্যাঁ, তারা মোটামুটি জয়েন করতে পারবেন। ওকে, তো আমাদের ইন্টারভিউ ক্লাস শুরু হবে মোটামুটি এই পরীক্ষাটা 2 দিন পর থেকে, 1.5 মাসের কোর্স, ঠিক আছে, আমি জানিয়ে দেবো। ওকে, এরপর পিএসসি এবং ঝাড়খণ্ডের ক্লাস শুরু হবে। তো চলুন, যারা এই ক্লাসটা করতে চান বা যোগাযোগ করতে চান, তারা আমার 8768830230 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন বা একটা মেসেজ করে দেবেন। ওকে, তবে এখন নয়, পরীক্ষাটা 11 12 পরীক্ষাটার দিন তারপর। তো চলুন আরেক টপিক শুরু করি। ফার্স্ট আছে, দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কুলে কবিতা। ওকে, ফার্স্ট প্রশ্ন দেখুন, এখানে কিন্তু প্রশ্ন নয়, একসঙ্গে উত্তর আছে বা নিচে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। রূপনারায়ণের কুলে কবিতাটির রচয়িতা বলেন কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ম্যাথন ক্লাস একটু স্পিডে বলবো। কবিতায় রূপনারায়ণ নদ্রী কিসের প্রতীক? উত্তর হচ্ছে বিশ্ব সংসারের প্রতীক। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের রূপ দেখেছিলেন রক্তের অক্ষরে। রক্তের অক্ষরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন আপনার রূপ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে চিনেছেন আঘাতে ও বেদনায়, ঠিক আছে, আমার লাইনের আর কি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সত্যের স্বরূপ হলো কেমন? কঠিন। মৃত্যুর মধ্যে দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছেন সকল দেনা শোধ করতে। রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তার শেষ প্রকাশিত কাব্যগ্রন্থ শেষ লেখা থেকে, যার প্রকাশকাল 1941 খ্রিস্টাব্দ বা ভাদ্র 1348 বঙ্গাব্দ। 1941 বললেই হবে। রবীন্দ্রনাথের কুলে কবিতাটি শেষ লেখা 1941 কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর হচ্ছে 11 সংখ্যক কবিতা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জেগে উঠেছেন কোথায়? রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতায় যে অক্ষরের কথা বলা হয়েছে তা হলো কিসের? রক্তের অক্ষরের। চিনিলাম ড্যাশ, উত্তর হচ্ছে চিনিলাম আপনারে। যে কখনো বঞ্চনা করে না সে হলো সত্য, সত্য কখনো বঞ্চনা করে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যা লাভ করার কথা বলেছেন তা হলো সত্যের মূল্য। সকল দেনা শোধ হয় কিসে? মৃত্যুতে। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর হচ্ছে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আমি একটা কথা বলছি শুনুন, এটা আমার কিন্তু 2016 সালের পোস্ট, আর এটা হচ্ছে 2025, 9 বছর আগেকার পোস্ট। কেবলমাত্র আমি বিচ্ছিন্ন ছিল এগুলোকে সাজিয়েছি। যেমন দেখুন, এই যে কীভাবে বানানটা কয় দীর্ঘই হয় বর্তমান বানান অনুযায়ী, আগেকার বানান তাই ক্রয় হস্যই হয়ে গেছে। তো এরকম বানানগুলো কি মিস্টেক আছে, কারণ 2016 পোস্ট আর 25 9 বছরের ডিফারেন্স। তাই বানানগুলো নিয়ে কেউ আলোচনা করবেন না। অনলাইনে দিয়েছি অনেক কষ্ট করে, যাতে এক ঝলক দেখেন, আর এক ঝলক দেখলেই আমি গ্যারান্টি দিচ্ছি এর মধ্যে 1 থেকে 2 নাম্বার কমন পাবেন।
আর কোনো বই বা টেক্সট পড়তে হবে না এখান থেকে, অন্তত কবিতাগুলো থেকে, ঠিক আছে। তাও দেখুন, রূপনারায়ণ কুলে কবিতাটি কবে রচিত হয়? উত্তর হচ্ছে 13ই মে 1941 খ্রিস্টাব্দে বা 1348 বঙ্গাব্দে রচিত হয়। রূপনারায়ণ কুলে কবিতাটি রচনা করা হয় কোথায়? বীরভূম জেলার শান্তিনিকেতনে। রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম জানিলাম ড্যাশ, কবি কি জানলেন? দেখুন কয় দীর্ঘ এই কি, কবি কি জানলেন? ওকে, উত্তর হচ্ছে এই জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণ কুলে জেগে ওঠা বলতে এই কবিতায় বোঝানো হয়েছে কি? উত্তর হচ্ছে প্রাজ্ঞ জীবনবোধে উন্নীত হওয়া। রক্তের অক্ষর দেখিলাম বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে প্রিয়জনের প্রয়াণের বেদনার মধ্য দিয়ে কবি দেখলেন। দেখিলাম আপনার রূপ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর হচ্ছে নিজের জীবন দর্শনের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। রূপনারায়ণ কুলে জেগে উঠে কবি অনুধাবন করলেন কি? স্বপ্নের জগৎ আর বাস্তব জগতের বিস্তর তফাৎ। 24 নম্বর দেখুন, রূপনারায়ণ কুলে জেগে উঠে কবি ভালোবাসলেন কাকে? কঠিনকে। 25 নম্বর, কঠিনের ভালোবাসিলাম, কবির কঠিনকে ভালোবাসার কারণ কি? উত্তর হচ্ছে সত্য জিনিসটা কঠিন। 26 নম্বর, সে কখনো করে না বঞ্চনা, এখানে সে হলো কি? উত্তর কঠিন সত্য। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, এর কারণ কি? সে কখনো করে না বঞ্চনা। 28 নম্বর, রূপনারায়ণ কুলে কবিতার কবির মতে এই জীবন হলো কি? দুঃখের তপস্যা করার জন্য। আমৃত্যুর দুঃখের তপস্যা হলো কি? জীবন। লাস্ট প্রশ্ন 30 নম্বর রূপনারায়ণ কুল থেকে, কবির আজীবন দুঃখের তপস্যা করার কারণ কি? উত্তর হচ্ছে সত্যের দারুণ মূল্য লাভ করা। এই হচ্ছে 30টা প্রশ্ন রূপনারায়ণ কুলে থেকে। এরপর শিকার কবিতা থেকে কিন্তু 75টা প্রশ্ন আছে। ওকে, শিকার কবিতাটির কবি কে? উত্তর হচ্ছে কবি জীবনানন্দ দাশ। শিকার কবিতায় ভোরবেলা আকাশের রঙকে কবি যার সঙ্গে তুলনা করেছেন সেটি হলো ঘাস ফড়িংয়ের দেহ। টিয়ার পালকের মতো সবুজ ছিল কি? পেয়ারা ও নোনার গাছ। 4 নম্বর প্রশ্ন, এখনো আকাশে রয়েছে যার কথা বলা হয়েছে কি? একটি তারা। একটি তারা এখনো আকাশে রয়েছে। 5 নম্বর, শিকার কবিতায় যে মেয়েটিকে কবি পাড়াগাঁয়ে লক্ষ্য করেছিলেন সে ছিল গোধূলি মোদির। তারপর দেখুন 6 নম্বর, গোধূলি মোদির মেয়েটি ছিল কোথায়? পাড়াগার বাসর ঘরে। 7 নম্বর, মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্যালাসে রেখেছিল সেটা কোথায়? মিশরের। তারপর দেখুন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা আগুন জ্বেলেছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেশওয়ালিরা। সারা রাত মাঠে যে আগুন জ্বলেছিল তা ছিল কিসের মতো? মোরগ ফুলের মতো। সূর্যের আলোয় তার রং ড্যাশ মতো নেই আর, কুমকুমের মতো নেই আর। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছিল কি? চারিদিকের বন ও আকাশ। সারা রাত হরিণ নিজেকে বাঁচিয়েছিল কার হাত থেকে? চিতাবাগানির হাত থেকে। সারা রাত হরিণটি ঘুরেছিল কোথায়? অর্জুন সুন্দরীর বনে। 14 নম্বর, সুন্দর বাদামি হরিণ যার জন্য অপেক্ষা করেছিল? কিসের জন্য? ভোরের জন্য। সবুজ সুগন্ধি ঘাসকে কবি যার সঙ্গে তুলনা করেছেন সেটি হলো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কচি বাতাবি লেবুর সঙ্গে। হরিণটি ভোরের আলোয় যেখানে নেমেছিল ঝর্ণার জলে। নদীর জল ড্যাশের মতো লাল, মচকা ফুলের পাপড়ির মতো লাল। 18 নম্বর, শিকার কবিতায় প্রথমবার আগুন জ্বলেছিল যে কারণে? হিমের রাতে শরীরকে উষ্ণ বা গরম রাখার জন্য, শীতের রাতে। ওকে। 19 নম্বর, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল যে কারণে? সেটি হলো হরিণের মাংস তৈরি করার জন্য। 20 নম্বর প্রশ্ন, যে মানুষগুলোকে ঘাসের বিছানায় দেখা গিয়েছিল তারা ছিল কি? টেরিকাটা। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় যা হয়েছিল সেটা কি? অনেক পুরনো শিশির ভেজা গল্প। শিকার কবিতাটি শুরু হয়েছে যে শব্দ দিয়ে সেটা হলো ভোর। শিকার কবিতার রচয়িতা জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সেটি কবে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ঝরা বালক। এই কাব্যগ্রন্থটি 1927 খ্রিস্টাব্দে বা 1334 বঙ্গাব্দে প্রকাশিত হয়। শিকার কবিতার উৎস নির্দেশ করুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকা 1343 বঙ্গাব্দে আশ্বিন সংখ্যায় আর 1936 খ্রিস্টাব্দে শিকার কবিতাটি প্রকাশিত হয়। কোথায়? কবিতা পত্রিকায়। এরপর এটি 1944 খ্রিস্টাব্দে বা 1351 বঙ্গাব্দে প্রকাশিত মহাপৃথিবী কাব্যগ্রন্থের 17 সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়। প্রথমে কবিতা পত্রিকায় প্রকাশিত, তারপর মহাপৃথিবী কাব্যগ্রন্থের 17 সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়। তারপরে এই কবিতাটি আবার বনলতা সেন 1942 কাব্যগ্রন্থের পরবর্তী সংস্করণ মানে 1952, বনলতা সেন হচ্ছে 1942, তো তার পরবর্তী সংস্করণ 1952 এর 10 সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়। তাহলে প্রথমে হচ্ছে অনেকে বলবে যে মহাপৃথিবী 44 আর বনলতা সেন 1942, কী করে মহাপৃথিবীতে আগে অন্তর্ভুক্ত হয় সেটা ভালো করে বুঝুন। 1944 মহাপৃথিবীর প্রথম সংস্করণে কিন্তু 17 সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়। ওকে, আর বঙ্গবন্ধু সেন 1942 তার পরবর্তী সংস্করণ 1952, সে 1952 10 সংখ্যক কবিতা হিসেবে অন্তর্ভুক্ত হয়। মানে প্রথমে মহাপৃথিবী, তারপর হচ্ছে বঙ্গবন্ধু সেন। ওকে, তাহলে দেখুন 25 নম্বর দেখুন, এই নীল আকাশের নিচে সূর্যের ড্যাশ বর্ষার মতো জেগে ওঠে। উত্তর হচ্ছে সোনার বর্ষার মতো জেগে ওঠে। টেরিকাটা মানুষেরা খায় কি? সিগারেট। শিকার কবিতার মোট পংক্তি সংখ্যা কত? উত্তর হচ্ছে 37টি। দেশওয়ালিরা আগুন ভোরবেলাতেও জ্বলছিল কেন? শুকনো অশ্বত্থ পাতায়। হৃদয়ের বিভিন্ন ইচ্ছার সঙ্গে যার যোগ সেটা হচ্ছে রোগা শালিকের যোগ। চিতাবাঘিনীর তাড়া খাওয়া হরিণটি ছিল কেমন? সুন্দর বাদামি। শিকার কবিতায় কচি বাতাবি লেবুর মতো ছিল কি? সবুজ সুগন্ধি ঘাস। নদীর জলে নামা হরিণের শরীর ছিল কেমন? ঘুমিন ক্লান্ত বিহল। নদীর ঢেউয়ে হরিণটি নেমেছিল স্রোতের মতো আবেশ পাওয়ার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিণটি জেগে উঠতে চেয়েছিল সূর্যের সোনার বর্ষার মতো। পুরো অনলাইনে মেরে দিয়েছি। হ্যাঁ, হরিণীর পর হরিণীকে হরিণটি চমকে দিতে চেয়েছিল সাহস সাদে সৌন্দর্যে। ঘাসের বিছানা ছিল কেমন বা কোথায়? পাড়াগাতে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সাত মাঠে কি জ্বেলেছে? আগুন জ্বেলেছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে। এই দেখুন, যেমন কিসের বানানটা দীর্ঘই হবে, ঠিক আছে, আগেকার বানান। উত্তর হচ্ছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছে। শিকার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আমি জানি আমি যদি এক্ষুনি অ্যান্সারটা দিই তাহলে ঝামেলাটা হবে। ঠিক আছে, যাই হোক, উত্তর হচ্ছে শীত। শীতের রাতের হিম কিন্তু বলেছে, বা হিমের রাত না শীত। অনেক সহায়িকা বইতে এটি হেমন্ত দেওয়া আছে, এটি হেমন্ত ঋতু ভুল উত্তর। ঠিক আছে, অনেক হেমন্ত ঋতু দেওয়া আছে কিন্তু অনেক সহায়িকা বইতে, আমি জানি। তোদের এটা কিন্তু হেমন্ত হবে না, এটা কিন্তু ভুল উত্তর, এটা কিন্তু শীত হবে। ঠিক আছে, তাহলে দেখুন 40 নম্বর, শিকার কবিতার শিকারটি সংগঠিত হয়েছিল কখন? ভোরবেলায়। ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল হলো কি? আকাশ। ঘাস ফড়িংয়ের দেহের রং কেমন নীল ছিল? উত্তর হচ্ছে কোমল। একটি তারা এখনো আকাশে রয়েছে, এর কারণ কি? উত্তর হচ্ছে রাতের অন্ধকার তখনও কাটেনি। এখনো আকাশে রয়েছে কয়টি তারা? উত্তর হচ্ছে একটি তারা। তারপর দেখুন, একটি তারা এখনো আকাশে রয়েছে কার মতো? উত্তর হচ্ছে গোধূলি মুদির মেয়েটির মতো। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো কেমন? উত্তর হচ্ছে মিশরের মানুষের বুকে থাকা মুক্তার মতো। তারপর দেখুন, মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্লাসে রেখেছিল কখন? উত্তর হচ্ছে হাজার হাজার বছর আগের এক রাতে। হাজার হাজার বছর আগে এক রাতে। ওকে, তারপর দেখুন, আমার নীলমদের গ্লাসে রেখেছিল কে? রেখেছিল? উত্তর হচ্ছে মিশরের মানুষই। ওকে, তারপর দেখুন, আমার নীলমদের গ্লাসে রেখেছিল কি? রেখেছিল যেমন কয় দীর্ঘই হবে। ঠিক আছে, আগেকার বানান কয় দীর্ঘই হবে। উত্তর হচ্ছে মুক্তা। আমার নীলমদের গ্লাসে রেখেছিল কি? রেখেছিল? উত্তর হচ্ছে মুক্তা। অনেকদিন আগে পড়েছিলাম এগুলো। 50 নম্বর দেখুন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কেন?
শরীর উষ্ণ রাখার জন্য। তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো, কখন? উত্তর হচ্ছে ভোরবেলায়। দেশওয়ালিরা আগুন জ্বালিয়েছিল কোন পাতা দিয়ে? ইম্পর্টেন্ট প্রশ্ন। অশ্বত্থ পাতা দিয়ে। সূর্যের আলোয় তার রং কুঙ্কুমের মতো নেই আর, কার রং? উত্তর হচ্ছে আগুনের রং। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গিয়েছিল কি? উত্তর হচ্ছে আগুন। তারপর দেখুন, চারিদিকের বন ও আকাশ কিসের মতো ঝিলমিল করছে? উত্তর হচ্ছে ময়ূরের সবুজ নীল ডানার মতো। তারপর দেখুন 56 প্রশ্ন, সুন্দরীর বন থেকে অর্জুনের বনে কিসের মতো অন্ধকার ছিল? কয় দীর্ঘ যাবে, কিসের মতো অন্ধকার ছিল? উত্তর হচ্ছে মেঘগণির মতো। তারপর দেখুন 17 নম্বর, সুন্দরী বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, এর কারণ কি? উত্তর হচ্ছে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য। 18 নম্বর, এসেছে ভোরের আলোয় নেমে, কে? উত্তর হচ্ছে বাদামি হরিণ। ওকে। তারপর দেখুন, এসেছে ভোরের আলোয় নেমে, এর কারণ কি? উত্তর হচ্ছে ঘাস খাওয়া। হরিণ কি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে? কয় দীর্ঘ যাবে, হরিণ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সুগন্ধি ঘাস। ওকে। তারপর দেখুন, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, কে নামলো? উত্তর হচ্ছে বাদামি হরিণ। একটা আবেশ দেওয়ার জন্য এই আবেশের সঙ্গে কার তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে স্রোতের তুলনা করা হয়েছে। একটি বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই উল্লাসকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে স্রোতের উল্লাসের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ? উত্তর হচ্ছে বন্দুকের শব্দ। তো দেখুন 65 নম্বর, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, লাল রংটি কিসের? উত্তর হচ্ছে হরিণের রক্তের। ঠিক আছে, উত্তর কি হবে? হরিণের রক্তের। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, নদীর জল লাল হওয়ার কারণ কি? একই প্রশ্ন, হরিণের রক্ত নদীর জলে মিশেছে বলে। তারপর দেখুন আগুন জ্বললো আবার, এর আগে কেন আগুন জ্বলেছিল? এটা বলছে এর আগে জ্বলেছিল। এর আগে জ্বলেছিল কি? শরীর উষ্ণ বা গরম রাখতে। আর দ্বিতীয়বার আগুন জ্বলেছিল হরিণের মাংস রান্নার জন্য। হরিণ শিকারের ফলে নদীর জল কেমন লাল হয়েছিল? উত্তর হচ্ছে মচকা ফুলের পাপড়ির মতো। মানে একই, এবিসি ঘুরে ফিরে সিবিএ, ঘুরে ঘুরে এসিবি, ঘুরে ফিরে বিসিএ বা বিএসসি। মানে যেটা প্রশ্ন সেটাই পাশেরটা উত্তর, বা তার পাশেরটা উত্তর সেটাই প্রশ্ন। মানে কবিতার লাইন ঘুরে ফিরে একই, ঘুরে ফিরে লাইনগুলো একই, শুধুমাত্র একটু চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় কি গল্প হতো? উত্তর হচ্ছে পুরনো শিশির ভেজা গল্প। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা কোথায় অবস্থান করছিল? উত্তর হচ্ছে ঘাসের বিছানায়। তারপর দেখুন টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এরা হলো কারা? শিকারী। শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, এখানে শালিকটির ভীষণ হলো রোগা, রোগা শালিক। শিকার কবিতায় উল্লিখিত গোধূলি মদির শব্দের অর্থ কি? সূর্যাস্তের সময় মহানতা সৃষ্টিকারী। তারপর দেখুন টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এখানে উল্লিখিত টেরিকাটা শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বাঁকা স্মৃতি কাটা। লাস্ট প্রশ্ন শিকার থেকে, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, এখানে উল্লেখিত কুমকুম কি? উত্তর হচ্ছে কুমকুম হলো মেয়েদের কপালে টিপ পরার এক ধরনের প্রসাধন সামগ্রী। ঠিক আছে। এবার দেখুন মহুয়ার দেশ কবিকে সমর সেন। মহুয়ার দেশ কবিতাটির কবি হলেন কে? সমর সেন। অলস সূর্য ছবি আঁকে সন্ধ্যার জলস্রোতে, উজ্জ্বল আলোস্তম্ভ ছিল কিসের মতো? গলিত সোনার মতো। জলের অন্ধকারে ধূসর ফেনায় কি লাগে? আগুন লাগে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
শীতের দুঃস্বপ্নের মতো, মারাত্মক ইম্পর্টেন্ট। ওকে, মহুয়ার দেশ হলো কিসের? মেঘমদির। মহুয়ার দেশে পথের দুধারে ছায়া ফেলে কি? দেবদারু গাছ, মারাত্মক ইম্পর্টেন্ট। নিজের ক্লান্তির উপরে যা ঝরে পড়ার কথা বলেছেন কবি, সেটি হলো মহুয়ার ফুল, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। মহুয়ার গন্ধে অবসান ঘটবে কিসের? ক্লান্তির। কয়লার খনির গভীর বিশাল শব্দ হয় কোথায়? মহুয়া বনের ধারে। সবুজ সকাল ছিল কেমন? শিশিরে ভেজা। ধুলোর কলঙ্ক ছিল অবসন্ন মানুষের শরীরে। কয়লা খনির শব্দ কবি শুনতে পান কোথায়? নিবিড় অন্ধকারে। ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় ঘুমিন চোখে। অলস সূর্য বলতে কি বোঝানো হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অস্তগামী সূর্য। অলস সূর্য এঁকে দেয় কি? আলোর স্তম্ভ। আর আগুন লাগে, যেখানে আগুন লাগার কথা বলা হয়েছে সেটি হলো জলের অন্ধকারে। অনেক দূরে আছে, অনেক দূরে আছে কি? মহুয়ার দেশ। মহাবনের ধারে আছে কি? উত্তর কয়লা খনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট এগুলো। মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোকিত করে কি? সমুদ্রের দীর্ঘশ্বাস। এখানে মনে হচ্ছে খুব সহজ, কারণ পাশে আছে উত্তরগুলো বলে দিচ্ছি তো, মনে হচ্ছে খুব সহজ। পরীক্ষায় এই লাইনগুলোকে একটু এমন যদি পেঁচিয়ে দেয়, এবারে প্রশ্ন সহজ হবে। যদি পেঁচিয়ে দেয় না, এখান থেকে কিন্তু উত্তর করতে পারবে না, ভুলভাল করে নেবেন। এই কবিতার লাইন যে মনে রাখতে পারবেন তা কিন্তু কোনো গোলাবে না। কবিতার লাইন আর যদি মর্মার্থ বুঝতে পারবেন তা কোনো গোলাবে না। মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর হচ্ছে অনেক অনেক দূরে। মহুয়ার দেশ কবিতাটি সমর সেনের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে কয়েকটি কবিতা, প্রকাশ করা হচ্ছে 1937 খ্রিস্টাব্দ। মহাদেশ কবিতাটি কবি কবে, কবির কত বছরের বয়সে রচিত হয়? ঠিক আছে, মহাদেশ কবিতাটি কবে, কবির কত বছর বয়সে রচিত হয়? উত্তর হচ্ছে 1937 খ্রিস্টাব্দে, কবির মাত্র 21 বছর বয়সে রচিত হয়। ঠিক আছে, 1937 খ্রিস্টাব্দে কবির মাত্র 21 বছর বয়সে রচিত হয়। 24 নম্বর দেখুন, মহাদেশ কবিতায় কোন স্থানে নিসর্গ প্রকৃতির বর্ণনা পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে সাঁওতাল পরগনার। মহাদেশ কবিতাটি স্তবক সংখ্যা কত? উত্তর হচ্ছে 2টি। সন্ধ্যার জলস্রোতে উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় কোন সূর্য? উত্তর হচ্ছে অলস সূর্য। ঘুরে ফিরে ঘরে আসে কি? উত্তর হচ্ছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার ক্লান্তির উপর ঝরে পড়ুক কি? উত্তর হচ্ছে মহুয়ার ফুল। আমার ক্লান্তির উপর ঝরে পড়ুক মহুয়ার ফুল, এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো। সমস্তক্ষণ সেখানে পথে দুধারে ছায়া পেলে কি? উত্তর হচ্ছে দেবদারু গাছ। মহাদেশ কবিতায় কার দীর্ঘ রহস্যের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে দেবদারু গাছের। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাতের নির্জন নিঃসঙ্গতাকে সমুদ্রের দীর্ঘশ্বাস কি করে? উত্তর হচ্ছে আলোড়িত করে। তারপর দেখুন, মাঝে মাঝে শুনি, কবি মাঝে মাঝে কিসের শব্দ শোনেন? উত্তর হচ্ছে কয়লা খনির শব্দ। অবসন্ন মানুষের শরীরে দেখি, কবি কি দেখেন? উত্তর হচ্ছে ধুলোর কলঙ্ক। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কবি কখন দেখেন? উত্তর হচ্ছে সকালে। লাস্ট প্রশ্ন আজকে থেকে, কুমিন তাদের চোখে হানা দেয়, কি হানা দেয়? উত্তর হচ্ছে ক্লান্ত দুঃস্বপ্ন। ঠিক আছে, এই হচ্ছে 35টা প্রশ্ন উত্তর। ওকে, মহাদেশ থেকে। এরপর দেখুন, আমি দেখি কবিকে শক্তি চট্টোপাধ্যায়। আমি দেখি কবিতাটির কবিকে? উত্তর হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। আমি দেখি কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অঙ্গুরিতর হিরণ্যজল। প্রকাশকাল জুলাই 1980 বা শ্রাবণ 1387। 1980 খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে। শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে হে প্রেম হে নৈশব্দ, মার্চ 1961 বা ফাল্গুন 1367। 1961 মনে রাখলেই হবে। শক্তি চট্টোপাধ্যায়ের জীবদ্দশায় প্রকাশিত শেষ কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে জঙ্গল বিষাদে আছে, জানুয়ারি 1994 বা 1400 বঙ্গাব্দ। 1994 খ্রিস্টাব্দ মনে রাখলেই হবে। আমি দেখি কবিতার প্রথম পংক্তিটি কি? উত্তর হচ্ছে গাছ তুলে আনো বাগানে বসাও। শহরের অসুখ কি করে? উত্তর হচ্ছে সবুজ খায়। সবুজের অনটন কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে বৃক্ষ নিধন। কি সবুজ বাগানে আকাঙ্ক্ষা করে?
উত্তর হচ্ছে কবির দেহ। আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান? উত্তর হচ্ছে বাগানের গাছ। আমি দেখি কবিতায় কবির কি দরকার? উত্তর হচ্ছে গাছ দেখা। গাছের ড্যাশ শরীর দরকার, শূন্যস্থান পূরণ করুন। উত্তর হচ্ছে গাছের সবুজটুকু শরীর দরকার। আমি দেখি কবিতার স্তবক সংখ্যা কত? উত্তর হচ্ছে 3টি। আমি দেখি কবিতার পংক্তি সংখ্যা কত? উত্তর হচ্ছে 16টি। আমি দেখি কবিতায় কবি বহুদিন কোথায় আছেন? উত্তর হচ্ছে শহরে আছেন। অনটন শব্দের প্রতিশব্দ কি? ঠিক আছে, অনটন শব্দের প্রতিশব্দ কি? উত্তর হচ্ছে অভাব। ড্যাশ হাঁ করে কেবল সবুজ খায়। কে হাঁ করে সবুজ খায়? শূন্যস্থান পূরণ করুন। এটা শূন্যস্থান পূরণ করুন বলার দরকার নেই, কারণ হাঁ করে সবুজ খায় সেটা হচ্ছে কে হাঁ করে সবুজ খায় বলা হয়ে গেছে। উত্তর হচ্ছে শহরের অশোক হাঁ করে কেবল সবুজ খায়। গাছের সবুজটুকু শরীর দরকার কেন? উত্তর হচ্ছে আরোগ্যের জন্য। গাছগুলো তুলে আনো। গাছগুলো তুলে আনতে বলা হয়েছে কেন? উত্তর হচ্ছে বাগানে বসানোর জন্য। গাছগুলো তুলে আনো, গাছগুলি তুলে আনার পর সেগুলিকে কি করতে বলেছেন কবি? উত্তর হচ্ছে বাগানে বসাতে বলেছেন। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, বিশাল ইম্পর্টেন্ট। আমার দরকার শুধু, কবির শুধু কি দরকার? উত্তর হচ্ছে গাছ দেখে যাওয়া। গাছের কোন অংশটুকু কবির শরীর দরকার? উত্তর হচ্ছে সবুজ অংশটুকু। তারপর দেখুন আমি দেখি কবিতায় কবি বহুদিন কোথায় যাননি? উত্তর হচ্ছে বহুদিন জঙ্গলে যাননি, কারণ সে শহরে আছেন। বহুদিন ধরে কোথায় না যেতে পেরে কবি শক্তি চট্টোপাধ্যায় দুঃখিত? উত্তর হচ্ছে জঙ্গলে। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলে তার ফলে কি ঘটে? উত্তর হচ্ছে সবুজের অনটন ঘটে। তাই বলি কবি কি বলেন? উত্তর হচ্ছে গাছ তুলে আনো। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। এর কারণ কি? কারণ চোখ তো সবুজ চায়। আমি দেখি কবিতায় কবির চোখ কি চায়? ওই একই উত্তর, কবির চোখ হচ্ছে সবুজ চায়। আমি দেখি কবিতায় কবির দেহ কি চায়? দেহ চোখের মতো সবুজ বাগান চায়। না, কবির চোখ চায় সবুজ, ভালো করে বুঝুন, কবির চোখ চায় সবুজ আর দেহ চায় সবুজ বাগান। আমি দেখি কবিতায় আমি দেখি শব্দটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখি কবিতায় আমি দেখি শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে 2বার। আমি দেখি কবিতার শেষ পংক্তিটি কি? উত্তর হচ্ছে আমি দেখি। ঠিক আছে, এই হচ্ছে 30টি প্রশ্নোত্তর আমি দেখি থেকে। ঠিক আছে, আচ্ছা লাস্ট টপিক, ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত থেকে 32টি এমসিকিউ দেওয়া হয়েছে। ঠিক আছে, এমসিকিউ নয়, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কিন্তু অনেক খাটনি করে কিন্তু এগুলো বানানো হয়েছে। 9 বছর আগেকার প্রশ্ন এদিক ওদিক করে দিয়েছি, হয়তো একই প্রশ্ন বারবার রিপিট করছি। ওয়ান লাইনার পড়তে সুবিধা হবে, এমসিকিউ বলে সময় লাগতো। ওয়ান লাইনার অতি শীঘ্রই কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। আর 202টা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অনেক কম সময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির কবিকে? উত্তর হচ্ছে মৃদুল দাশগুপ্ত। কবি কোন জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন? উত্তর হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন। ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির কি অর্থহীন মনে হয়েছে? উত্তর হচ্ছে লেখালেখিকে অর্থহীন মনে হয়েছে। নিহত ভাইয়ের শবদেহ কবির মনে কি জাগিয়েছিল? উত্তর হচ্ছে ক্রোধ জাগিয়েছিল। নিহত ভাইয়ের শবদেহ দেখে জেগে ওঠা ক্রোধের সঙ্গে কি যুক্ত আছে? উত্তর হচ্ছে মূল্যবোধ। আলোচ্য কবিতায় নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর হচ্ছে জঙ্গলে পাওয়া গিয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট 7 নম্বর, আকাশের দিকে তাকিয়ে কি চাওয়া হয়? উত্তর হচ্ছে বিধির বিচার, মারাত্মক ইম্পর্টেন্ট। নিখোঁজ মেয়েটিকে কি অবস্থায় জঙ্গলে পাওয়া গিয়েছিল? উত্তর হচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থায়। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কি জেগে ওঠে? উত্তর হচ্ছে কবির বিবেক। এটা মারাত্মক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। আলোচ্য কবিতায় নিজের বিবেককে কবি কার সঙ্গে তুলনা করেছেন? উত্তর হচ্ছে বাউদের সঙ্গে তুলনা করেছেন। কবির বিবেক জেগে ওঠার পটভূমি কি? উত্তর হচ্ছে কবিতা। কবি
ক্রন্দনরতা জননী বলতে কাকে বুঝিয়েছেন? উত্তর হচ্ছে কবির স্বদেশকে। এগুলো ইম্পর্টেন্টগুলো আসতে পারে পরীক্ষায়। 13 প্রশ্ন দেখুন, নাই যদি হয় ক্রোধ, কবির মতে ক্রোধের জাগরণ কি দেখে ঘটা উচিত? উত্তর হচ্ছে নিহত ভাইয়ের শবদেহ দেখে। ঠিক আছে। কবি কার পাশে থাকতে চেয়েছেন? উত্তর হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে থাকতে চেয়েছেন। 15 নম্বর, বিধির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে কি গুরুত্বপূর্ণ? উত্তর হচ্ছে প্রতিবাদ। আমি তা পারি না, এখানে কি না পারার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে বিধির মুখাপেক্ষী হয়ে থাকা। ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কার দিকে তাকাতে চান না? উত্তর হচ্ছে আকাশের দিকে তাকাতে চান না। আলোচ্য কবিতায় বিবেক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অন্তরাত্মাকে। মৃদুল দাশগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে জলপাই কাঠের এসরাজ। প্রকাশকাল কত? 1980 খ্রিস্টাব্দ। ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছিল কোন মেয়েটির? উত্তর হচ্ছে যে মেয়েটি নিখোঁজ ছিল। আচ্ছা, 21 নম্বরটা স্টার্ট দিয়ে রাখুন, এটা কিন্তু 2016 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। ঠিক আছে। চন্দ্রলতা জননীর পাশে কবিতাটি মৃদুল দাশগুপ্তের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে ধানক্ষেত থেকে। প্রকাশকাল কত? 2007 সাল। ওকে, ধানক্ষেত থেকে। এখন যদি না থাকি, এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন? উত্তর হচ্ছে নিপীড়িত অত্যাচারিত হওয়ার সময়ের কথা বলেছেন। কেন তবে আঁকা আঁকি, এই কথাটির অর্থ কি? না আঁকাই শ্রেয়। কেন গান গাওয়া, এই কথাটির অর্থ কি? গান গাওয়ার তবে প্রয়োজন নেই। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবি কোন বিশেষ বোধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন? উত্তর হচ্ছে মূল্যবোধ। ওকে, উত্তর কি? মূল্যবোধ। 26 নম্বর, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, মেয়েটি ছিন্ন ভিন্ন হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে কারণ সে অত্যাচারিতা। আমি তা পারি না, এখানে আমি কে? কবি মৃদুল দাশগুপ্ত। 28 নম্বর, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন তার জন্য কবি কি করবেন না? উত্তর হচ্ছে বিধির বিচার চাইবেন না। কবিতায় কি জেগে ওঠে বিস্ফোরণের আগে? মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে কবির বিবেক। 30 নম্বর, কবির বারুদ জাগে কখন? কবি বারুদ জাগে বিস্ফোরণের আগে। ও ডবল বার রিপিট হয়েছে মনে। ওই বারুদ জাগে কখন? ওই একই বিস্ফোরণের আগে। ওকে, এটা রিপিট হয়েছে। তারপর দেখুন, চন্দ্রলতা জননীর পাশে কবিতাটির মোট স্তবক সংখ্যা কত? উত্তর হচ্ছে 4টি। লাস্ট প্রশ্ন, চন্দ্রলতা জননীর পাশে কবিতাটির পংক্তি সংখ্যা কত? উত্তর হচ্ছে 16টি। এই হচ্ছে 202টা অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ওকে, তো এইভাবেই কিন্তু আমরা ছাত্রছাত্রীকে আমরা নোটসপত্র দিয়ে থাকি। সব বইতেই আছে, সবার কাছেই আছে, কিন্তু এই মুহূর্তে তো আপনারা পাবেন কোথায়? সেই জন্য তো সমস্যা না। ওই জন্য যারা এরপর ঝাড়খণ্ড পড়তে যান বা এসএলএসটি সবই পড়াবো আমরা, নেক্সটের বাদে সবই পড়াই। এরপর হচ্ছে ঝাড়খণ্ড আছে, আপার আছে, তার আগে হচ্ছে পিএসসি সবই পড়াই আমরা। যারা মোটামুটি 54 থেকে 50 পাবেন তারা ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করবেন জেনারেলদের জন্য। যারা আমাদের অনলাইন ক্লাসে যোগাযোগ করতে চান তারা আমার 8768830230 নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে। তো এই তথ্যগুলো সবাই মনে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমি এখানে একই হয়তো প্রশ্ন ঘুরে ফিরে দিয়েছি, এমসিকিউ দিলে সময় নষ্ট, তাই তাড়াতাড়ি করে মোটামুটি সাজিয়ে দিয়েছি। ঠিক আছে। সবাই চ্যানেলটিকে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।